আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচ ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে তোমাদের সামনে হাজির হয়েছি আরো একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর আলোচ্য বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। এই ভিডিওতে আমি কয়েকটি রাইট ফর্ম ভার্ব বিষয়ক প্যাসেজ এর উত্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে কয়েকটা প্রশ্ন থাকবে এবং সেগুলিকে আমি কিভাবে সমাধান করতে হয়, কিভাবে রাইট ফর্ম ভার্ব গুলো তোমরা ব্যবহার করবে, সেগুলো মূলত আজকের এই ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো ডিয়ার লার্নার্স, লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। এখানে কোশ্চেন নাম্বার 1 যেটি রয়েছে, এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দি ভার্বস গিভেন ইন দ্য বক্স। এখানে তোমাদের এই প্রশ্নটি থাকবে 4 নম্বরে এবং 10টি শূন্যস্থান থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 0.5 মার্কস, অর্থাৎ হাফ নম্বর করে প্রতিটিতে বরাদ্দ থাকবে এবং 10টির জন্য তোমরা 5 নম্বর পাবে। তো এই রাইট ফর্ম অফ দি ভার্ব এই সেকশনে তোমাদের ভালো করতে হলে যেটি তোমাদের করতে হবে সেটি হলো যে এই ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, টেন্স বিষয়ে ভালো ধারণা থাকতে হবে, ওভারঅল গ্রামারের উপরে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ এই সেকশনে কিন্তু ভালো করা খুব একটা পসিবল নয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আমরা ভার্বগুলোকে সঠিকভাবে শূন্যস্থানে ব্যবহার করতে হয়। তো প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, এই যে বক্সে দেখতে পাচ্ছ এখানে 8টি শব্দ রয়েছে, অর্থাৎ বক্সে যে শব্দগুলি দেওয়া থাকবে সেগুলি সবগুলোই ভার্ব হবে, এখানে অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকার কোনো সম্ভাবনা নেই। এই তোমাদের প্রথম কাজটি হলো এই ভার্বগুলোর অর্থ জেনে নেওয়া। এই ভার্বগুলোর অর্থ যদি তোমরা না জানো তাহলে কিন্তু এখানে শূন্যস্থানে সঠিক ভার্বটি ব্যবহার করা ইম্পসিবল হবে। তাহলে চলো প্রথমে আমরা এই ভার্বগুলোর অর্থ জেনে নিই। ওয়ার্ক, এটি তোমরা জানো যে কাজ হয়, কিন্তু এখানে যেহেতু ভার্ব আমরা ধরে নেব কাজ করা। কনফাইন, কনফাইন মানে আটকে রাখা, সীমাবদ্ধ করা বা সীমাবদ্ধ করে রাখা। এমার্জ, এমার্জ মানে হচ্ছে বের হয়ে আসা। এরপর রয়েছে ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে বের করা, খোঁজ করা। গিভ, গিভ মানে হচ্ছে দেয়া। এরপর রয়েছে আর্ন, আর্ন মানে হলো উপার্জন করা। এরপর রয়েছে বি, বি ভার্ব, বি মিন্স am is are was were, অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স তোমাদের এই বি ভার্বের জায়গায় কখনো am, কখনো is, কখনো are এগুলো ব্যবহার করতে হবে। এরপরে লাস্ট ওয়ান যেটি রয়েছে ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনয়ন করা বা আনা। এখন আমরা এই 8টা ভার্ব, তোমাদের শূন্যস্থান রয়েছে কিন্তু 10টা এবং এই 10টা শূন্যস্থানে এই 8টি ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি 8টি থাকে 10টি না থাকে তাহলে এক ভার্ব একাধিক ভার্ব ব্যবহার হতে পারে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। তো চলো আমরা চলে যাই মূল প্যাসেজে। এখানে কি বলছে, প্যাসেজটা আমরা পড়ার সময় অবশ্যই বাংলা করার চেষ্টা করব। ওভার দ্য লাস্ট 10 years or so, গত 10 বছর অথবা এর কাছাকাছি সময়ে the garments industries have dash as the largest foreign currency earning sector, অর্থাৎ আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে এটি সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে এটা বের হয়ে এসেছে, এরকমটি মিনিং হবে। তো তোমরা জানো যে এই যে হ্যাভ রয়েছে এখানে, হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে 3টা ভার্ব রয়েছে, এই ভার্বগুলোর পরে যদি আমরা আরেকটা ভার্ব ব্যবহার করি তাহলে সেই ভার্বটির কিন্তু কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ এমার্স যদি আমরা এখানে ব্যবহার করি
তাহলে উত্তরটি হবে immerse, এর past participle হচ্ছে immersed। তাহলে গত 10 বছরে বা কাছাকাছি সময়ে গার্মেন্ট শিল্পগুলি কি হয়েছে, সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে বের হয়ে এসেছে। Hundreds of garments factories have set up, এখানে খেয়াল করো have আর এখানে রয়েছে set up। তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে যখন প্যাসিভ করা হয় তখন have been অথবা has been এরপরে মূল ভার্বের কিন্তু past participle বসে। এখানে have রয়েছে হেল্পিং আর এখানে set up রয়েছে, তাহলে এর মাঝখানে কিন্তু আমাদের been টা বসাতে হবে এবং এই যে be ভার্বটা রয়েছে be ভার্ব, be এর past participle তোমরা জানো যে been হয়, তাই আমরা এখানে been বসাবো। তাহলে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা কি করা হয়েছে, have been set up, স্থাপন করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস এইজন্য এরকমটি হয়েছে। throw out the country, পুরো দেশ জুড়ে। the most remarkable characteristic of the garments industries, হ্যাঁ এই গার্মেন্টস শিল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা কি, the revolutionary change, একটা বৈপ্লবিক পরিবর্তন। এখানে খেয়াল করে যে এখানে যে ভার্বটা বলবে এই ভার্বের যে সাবজেক্ট রয়েছে দেখো the most remarkable characteristics of the garments industries। যদি একটা বাক্যে সাবজেক্টটা অনেক বড় হয়ে যায় তখন এর ভিতরে যে হেড ওয়ার্ডটা থাকে সেই হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা ব্যবহার করতে হয়। এখানে খেয়াল করে যে হেড ওয়ার্ডটা বের করার উপায়, যে প্রিপজিশন রয়েছে, প্রিপজিশনের পূর্বে কি রয়েছে the most remarkable characteristics এবং এর শেষের শব্দটি যে ক্যারেক্টারিস্টিক এটি একটা নাউন, সিঙ্গুলার নাউন, তাই এখানে আমরা বি ভার্ব, যে আগেই বলেছি আটটা যদি থাকে তাহলে একটা ভার্ব একাধিকবার বসতে পারে, এখানে বি ভার্ব, তাই আমরা এখানে ইজ ব্যবহার করব, এখানে ইজ ব্যবহার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গার্মেন্ট শিল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে একটা বৈপ্লবিক পরিবর্তন that has, যেটা কি করেছে, এনেছে in the lives of thousands of poor women across the country, অর্থাৎ দেশ জুড়ে গরিব নারীদের, হাজার হাজার নারীদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তো তোমরা জানো আনার ইংরেজি, আনয়ন করার ইংরেজি হচ্ছে bring, আর যেহেতু এখানে has রয়েছে has এর পরে কি হবে, brought হবে, b r o u g h t, তাহলে brought in the lives of thousands of people across the country, women who do the household work suddenly a new way of earning, নারীরা, যে সকল নারীরা বাড়ির কাজের ভিতরে কি ছিল, সীমাবদ্ধ ছিল, বন্দী ছিল, আটকা ছিল। এখানে খেয়াল করো হু এর পরে, যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পরে যে ভার্বটা বসবে এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের পূর্বের এই যে নাউনটি রয়েছে ওমেন, এইটা অনুযায়ী কিন্তু এখানে হবে। তাহলে ওমেন কিন্তু আসলে বাড়ির কাজের মধ্যে কাউকে সীমাবদ্ধ করে রাখেনি, বরং এরাই একটা কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এইজন্য বাক্যটি প্যাসিভ ভয়েসে হবে, অর্থাৎ প্যাসিভ সেন্সে হবে। প্যাসিভ সেন্সে যদি আমরা পাস্ট টেন্সে ভার্ব ব্যবহার করি তাহলে নিয়ম অনুযায়ী হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। তো যেহেতু এখানে ওমেন কে বোঝাচ্ছে তাই আমরা হেল্পিং ভার্ব ওয়্যার নেব। আর এখানে কনফাইন, খেয়াল করো কনফাইন এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কনফাইন্ড টু দা হাউসহোল্ড ওয়ার্ক, সাডেনলি তারা হঠাৎ করে পেয়ে গেল বা পেয়ে যায়, এ নিউ ওয়ে অফ আর্নিং, টাকা উপার্জনের একটা নতুন উপায় বা পন্থা। তাহলে এখানেও পাস্ট টেন্স হয়েছে, এখানেও পাস্ট টেন্স হবে। তাহলে পাওয়া, পাওয়ার ইংরেজি কি, খুঁজে পাওয়া, ফাইন্ড, ফাইন্ড এর পাস্ট ফর্ম ইউ নো, f o u n d, a new way of earning, a job at a garment factory, একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে একটা চাকরি, a woman not only a steady income but also independence and dignity, গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা চাকরি একটা নারীকে কেবল একটা স্থায়ী আয় দেয় না, বরং এটি কি করে, স্বাধীনতা এবং মর্যাদা দেয়। তাহলে দেয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বর্তমানে দেয়, আগেও দিয়েছে, এটা ইউনিভার্সাল কিছুটা। এই কারণে আমরা এখানে কি ব্যবহার করব, দেওয়ার ইংরেজি তোমরা জানো গিভ, আর এই যে সাবজেক্টটা রয়েছে দেখো এই যে এ জব এট এ গার্মেন্টস ফ্যাক্টরি, এটার হেডওয়ার্ড কিন্তু এই যে জব,
হ্যাঁ, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে give এর সঙ্গে যোগ করতে হবে। gives a woman not only a steady income but also independence and dignity. In a garments factory, most of the workers have to. You know, have to is a kind of modal auxiliary verb. তোমরা জানো যে have to, has to, had to এগুলো মডাল ভার্ব, এছাড়া রয়েছে can, could, may, might, shall, should, will. এই মডাল অক্সিলারি ভার্বের পরে যেই ভার্বটি বসে সেই ভার্বের কিন্তু বেস ফর্ম বসাতে হয়। কি ফর্ম বসাতে হয়? বেস ফর্ম। তো হ্যাভ টু, এই যে অধিকাংশ গার্মেন্টস কর্মীদেরকে কি করতে হয়? about 10 hours a day, একদিনে 10 ঘন্টার উপরে কাজ করতে হয়। তাহলে কাজ করার ইংরেজি কি? ওয়ার্ক। এই যে রয়েছে ওয়ার্ক, তো হ্যাভ টু এর পরে আমরা কিন্তু ভার্বের চেঞ্জ করতে পারবো না। ওয়ার্ক about 10 hours a day, but still the women working here. কিন্তু এখানে কর্মরত নারীরা এখনো, এখানে খেয়াল করে যে হ্যাপি রয়েছে, হ্যাপি ইউ নো ইটস অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তো যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের আগে, শুধু অ্যাডজেক্টিভ ওয়ার্ডের আগে কিন্তু অলওয়েজ বি ভার্ব বসে। এখানে ওমেন রয়েছে, ওমেন ওয়ার্কিং হিয়ার, ওমেন থার্ড পারসন প্লুরাল নাম্বার, বি ভার্ব যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে আর ব্যবহার করতে হবে। আর হ্যাপি অ্যাজ দে থিঙ্ক, কারণ তারা মনে করে দে আর অন লিভিং। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এম ইজ আর এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে, এটা ভালো করে খেয়াল রাখবে যে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে এটি দুইটা রূপ হতে পারে। একটি হলো হয় ওই ভার্বের সঙ্গে আইএনজি হবে কিংবা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যদি এই ক্লজটা বা এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েজের হয়, অ্যাক্টিভ সেন্সের হয়, তাহলে এখানে আইএনজি হবে। যে কারণ দে থিঙ্ক, তারা মনে করে, দে আর তারা কি করছে, দে আর অন লিভিং, তাদের নিজের জীবিকা উপার্জন করছে, তারা কিন্তু নিজেরাই এটা করছে, এজন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আর উপার্জন করার ইংরেজি হচ্ছে আর্ন। আমরা কি করব? আর্ন এর সঙ্গে আইএনজি করে দিব, ই এ আর এন, আর্নিং, আইএনজি। ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে একটা রাইট ফর্ম ভার্বে ব্যবহৃত ভার্বগুলোকে কিভাবে, হাউ ইউ উইল চেঞ্জ মেইনটেইনিং গ্রামার অ্যান্ড মিনিং, এই প্রসেসগুলো আসলে মনে রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু হ্যাভ এ গুড কন্ট্রোল ওভার দিস আইটেম। এবার চলো আমরা আরো একটি প্যাসেজ অর্থাৎ আরো একটি রাইট ফর্ম ভার্বের কোশ্চেনে চলে যায়। এবার তোমাদের জন্য আরো একটি কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ। এই রাইট ফর্ম ভার্বের শুরুতেই আমরা কি করব, এই যে এখানে রয়েছে 10টি ভার্ব দেওয়া রয়েছে। প্রথম কাজ হচ্ছে তোমাদের এই ভার্বগুলোর মানে জেনে নেওয়া। যেমন এখানে রয়েছে ফিল, ফিল মানে তোমরা জানো অনুভব করা, ওয়াশ মানে ধৌত করা, ডু মানে কোনো কিছু করা, ওয়ান্ট মানে চাওয়া, গেট মানে পাওয়া। এখানে রয়েছে নোটিশ লক্ষ্য করা, টেক মানে নেওয়া, গিভ মানে দেয়া, পিক, পিক মানে হচ্ছে পারা। তারপরে হচ্ছে ক্লাইম্ব মানে হচ্ছে চড়া, গাছে চড়া, হ্যাঁ, ইত্যাদি হয়। এটা একটা খুবই পরিচিত গল্প, মিনা এবং মিঠু, হ্যাঁ, একটা টিয়া পাখির গল্প। এটা তোমরা অনেকেই জানো বা তোমাদের জানা রয়েছে। তো এই প্যাসেজটির যে 10টি শূন্যস্থান রয়েছে, 10টি শূন্যস্থানে আমরা এই যে 10টি ভার্ব কিন্তু এবার দেওয়া আছে, 10টি ভার্বই এখানে ব্যবহার করতে হবে। তাহলে চলো শুরু করি। ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট, মিনা এবং তার তোতা পাখি মিঠু, টিয়া পাখি মিঠু কি করছিল? এ টল ট্রি টু পিক এ ম্যাঙ্গো, একটা আম পাড়ার জন্য একটা লম্বা গাছে চড়েছিল। এটা কিন্তু ঘটনা অতীতকালের। খেয়াল রাখবে যদি একটা প্যাসেজ অতীতকালের হয় বা অতীতকালের সময়কে বোঝায় তাহলে কিন্তু ভার্ব অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে until you get some signals, যতক্ষণ পর্যন্ত তুমি কোনো সংকেত না পাচ্ছ অন্যান্য টেন্সের, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে পাস্ট টেন্সে। তো এখানে একটা লম্বা গাছে চড়েছিল, তাহলে চড়ার ইংরেজি কি? ক্লাইম্ব। আমরা এখানে ক্লাইম্ব লিখব, ক্লাইম্বড এর পাস্ট ফর্ম ক্লাইম্ব। A tall tree to pick a mango, she
ড্যাশ দ্য ম্যাঙ্গো, এবার গাছে চড়ার পরে সে কি করলো, একটা গাছ সে ড্যাশ দ্য ম্যাঙ্গো, সে আমটি এবার পারলো। আম পারার ইংরেজি পিক, তাহলে পিকড দ্য ম্যাঙ্গো অ্যান্ড, আমটি পারলো এবং ড্যাশ ইট টু হার মাদার, এবং এইটা তার মায়ের কাছে নিয়ে গেল। প্রথমত নিয়ে গেল, তাহলে নিয়ে যাওয়ার ইংরেজি হচ্ছে টেক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক ইট, টুক ইট টু হার মাদার। অলদো, এটা তার মায়ের কাছে নিয়ে গেল, অলদো মিনা হ্যাড পিকড দ্য ম্যাঙ্গো, যদিও এই যে মিনা কি করেছিল, হ্যাড পিকড দ্য ম্যাঙ্গো, আমটি পেরেছিল, হার মাদার দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু, এই ফলের বড় অংশটা রাজুকে দিল, তাহলে দেওয়ার ইংরেজি গিভ। তাহলে আমরা পাস্ট টেন্সে যদি ব্যবহার করি, গিভের পাস্ট ফর্ম গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু। মিনা ড্যাশ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এখানে ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে মানে হতাশ হলেন মিনা। হওয়ার ইংরেজি কি, তোমরা জানো যে বি মানে হওয়া হয়, বিকাম মানেও হয়, কিন্তু এখানে গেট রয়েছে, দেখো গেটের পরে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, হ্যাঁ, তাহলে গেট মানে কিন্তু আচ্ছা এখানে রয়েছে মনে করা, তাহলে মনে করার ইংরেজি হচ্ছে ফিল। আমরা এখানে কি করব, ফিল এর পাস্ট ফর্ম লিখে দেব ফেল্ট। মিনা ফেল্ট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, খুব হতাশ অনুভব করলেন। এট ডিনার, এবং খাবারের সময় মিনা কি করলো, দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল ড্যাশ অ্যান এগ বাট শি নট, খেয়াল করলো যে মিনা কি লক্ষ্য করলো, এখানে লক্ষ্য করার ইংরেজি নোটিস, তাহলে নোটিসড, নোটিস দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল, যথারীতি কি পেল, একটা ডিম পেয়ে গেল, তাহলে গেট মানে পাওয়া, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, অ্যান এগ বাট শি, কিন্তু সে পেল না, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ, তাহলে ডিড নট, পেল না। মিঠু ওয়াজ নট প্লিজ টু সি দ্যাট, এবার মিঠু কিন্তু এটা দেখে খুশি হতে পারলেন না। মাদার ড্যাশ টু সি ইফ দ্য চিলড্রেন ড্যাশ দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং, এবার মা কি চাইলেন, দেখতে চাইলেন, চাওয়ার ইংরেজি কি ওয়ান্ট, এখানে পাস্ট টেন্সের ঘটনা, ওয়ান্ট থেকে কি হবে, ওয়ান্টেড টু সি ইফ দ্য চিলড্রেন, হ্যাঁ কি করেছে, দেয়ার হ্যান্ডস বিফোর দে হ্যাড দে স্টার্টেড ইটিং। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুইটা পাস্ট টেন্সের বাক্য যখন যুক্ত হয় তখন প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা ইউজুয়ালি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট লিখবো হ্যাড ওয়াস্ট, washed their hands before they started eating, খাওয়ার পূর্বে হাত ধুয়েছে কিনা এটা মা দেখতে চাইলো। এটি হলো আমাদের 2 নাম্বার রাইট ফ্রম ভার্ব। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই শূন্যস্থানগুলিতে ভার্বের সঠিক রূপগুলো ব্যবহার হচ্ছে। এবার চলো আরো একটি আমরা প্রশ্নে চলে যাই। এখানে আরো একটি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আমরা শুরুতেই যথারীতি জেনে নিব এই ভার্বগুলোর অর্থ। এখানে রয়েছে ওয়ার্ক, কাজ করা, কমিট, কমিট মানে কোনো কিছু করা, স্পেশালি নেগেটিভ বা খারাপ কিছু করা, ফর এক্সাম্পল হতে পারে সুইসাইড, মার্ডার ইত্যাদি। তারপর রেসপেক্ট মানে সম্মান করা, শ্রদ্ধা করা, অকার মানে ঘটা, নো মানে জানা, স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা, বিসর্জন দেওয়া, হ্যাভ এটা জানো যে আছে অর্থে ব্যবহার করা হয়, এটা হেল্পিং হিসেবে ব্যবহার হয়, কখনো প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয়, ফলো মানে অনুসরণ করা, এরপরে রয়েছে যে রিমেম্বার স্মরণ করা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, বাধা হয়ে দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি। প্যাসেজটা আমরা শুরু করব এখন। লাভ ফর ওয়ান্স অন কান্ট্রি, নিজের দেশের জন্য ভালোবাসা, হ্যাজ প্যাট্রিজম, প্যাট্রিজম মানে দেশপ্রেম, দেশপ্রেম মানে নামে পরিচিত, তাহলে নিজের দেশের জন্য ভালোবাসা কিন্তু পরিচয় করে না, এটা হয় অ্যাকচুয়ালি, এই জন্য এই বাক্যটা অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হবে। আর একটা বাক্যকে প্যাসিভ করার জন্য শুরুতে কি করতে হবে, অ্যাকর্ডিং টু টেন্স একটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, যেহেতু এখানে কোনো টেন্স নেই মানে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, এখন এখানে নো আছে খেয়াল করো, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নন, তাহলে
কারো দেশের জন্য ভালোবাসা কি নামে পরিচিত? অ্যাজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম নামে পরিচিত। এভরিওয়ান শুড, তোমরা জানো যে মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এগুলোর পরে যেই ভার্বটা বসবে সেটার কিন্তু বেস ফর্ম। এভরিওয়ান শুড এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, প্রত্যেকেরই কি থাকা উচিত? তার দেশের জন্য একটা বড় ভালোবাসা থাকা উচিত। তাহলে থাকা, এই হ্যাভ ভার্বটা কিন্তু থাকা অর্থে ব্যবহার হয়, আর শুডের পরে আমরা যদি হ্যাভ লিখি তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। should have a great love for his country, many of our freedom fighters, আমাদের অনেক মুক্তিযোদ্ধারাই dash their lives in 1971 for the sake of our country, আমাদের দেশের খাতিরে 1971 সালে তাদের জীবন কি করেছিল? বিসর্জন দিয়েছিল। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে 71 আছে, 1971, এটা কিন্তু past action কে ইন্ডিকেট করে, এইজন্য এখানে যে ভার্বটা আমরা বসাবো সেটা অবশ্যই past indefinite tense হবে। এই দুইটা যদিও প্রেজেন্ট টেন্স হয়েছে প্রথমটা, এখানে মডেলের কারণে বেস ফ্রম, আর এইটাই যে 1971 রয়েছে অতীতের ঘটনা, তাই আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি রয়েছে? স্যাক্রিফাইস রয়েছে, স্যাক্রিফাইসের পাস্ট পার্টিসিপল হচ্ছে sacrificed, হ্যাঁ, sacrificed their lives in 1971 for the sake of our country. The countrymen মানে দেশব্যাপী, দেশবাসী, dash them forever, দেশবাসীরা কি করবে? সারা জীবন তাদেরকে কিন্তু স্মরণ করবে। এই কারণে এই স্মরণ করবে এখন থেকে শুরু করে ইন ফিউচার, দ্যাট ইজ এটা ফিউচারকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে স্মরণ করা মানে রিমেম্বার, তাহলে আমরা ফিউচার ইনডেফিনিট হেল্পিং ভার্ব উইল আর রিমেম্বার এখানে লিখব। Some people are dash persistently for the development of the country, কিছু মানুষ রয়েছে যারা দেশের উন্নয়নের জন্য persistently মানে অনবরত, মানে সব সময় কি করছে? তারা কিন্তু কাজ করছে। তাহলে কাজ করার ইংরেজি হচ্ছে ওয়ার্ক, আর এটা চলমান প্রক্রিয়া, একটু আগেই বলেছি আমি যা আছে আর আছে, এরপরে মূল ভার্বে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেব। আর ওয়ার্কিং persistently for the development of the country, they are also patriots, এরাও দেশপ্রেমিক। everybody, সবাই, এই প্যাট্রিয়ট, সবাই একটা দেশপ্রেমিককে কি করে? ঘৃণা করে না ভালোবাসে? ভালোবাসে। তাহলে এখানে বা সম্মান করে, এখানে কি রয়েছে? রেসপেক্ট রয়েছে, সম্মান করা। তাহলে আমরা এখানে কি করব? রেসপেক্ট লিখব, রেসপেক্ট। এখন খেয়াল করো, রেসপেক্ট এর ফর্মটা পরিবর্তন হবে, বিকজ এখানে সাবজেক্ট হিসেবে আছে এভরিবডি, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে এস যোগ করে দেব। রেসপেক্টস এ প্যাট্রিয়ট when any natural calamity, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় বা দেখা দেয়, ইন দ্য কান্ট্রি, দেশে, এ প্যাট্রিয়ট ড্যাশ বাই দ্য অ্যাফেক্টেড পিপল, তখন কিন্তু ওই দেশপ্রেমিকে আক্রান্ত, হ্যাঁ, মানুষদের পাশে দাঁড়ায়। সংঘটিত হয় বা ঘটে, এটার ইংরেজি হচ্ছে অকার, অকার। তাহলে বলছে এনি ন্যাচারাল ক্যালামিটি, এই যে হেডওয়ার্ডটা আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে এই যোগ করে দেব। অকার্স ইন দ্য কান্ট্রি, প্যাট্রিয়ট কি করে? একটা দেশপ্রেমিক ড্যাশ বাই দ্য অ্যাফেক্টেড পিপল, সে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়, দাঁড়ানোর ইংরেজি স্ট্যান্ড। তাহলে এ প্যাট্রিয়ট বলছে, এই জন্য আমরা এর যোগ করে দেব, স্ট্যান্ডস বাই দ্য অ্যাফেক্টেড পিপল। উই ড্যাশ দ্য ফুটপ্রিন্ট অফ দ্য প্যাট্রিয়টস, আমাদের এই দেশপ্রেমিকদের পদচিহ্ন কি করা উচিত? অনুসরণ করা উচিত। কোনো কিছু উচিত দায়িত্বের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু আমরা শুড ব্যবহার করব, মডেল অক্সিলারি ভার্ব শুড ব্যবহার করব। তাহলে আমাদের উচিত, তাহলে শুড, উচিত অর্থে শুড, কি করা উচিত? অনুসরণ করা উচিত। তোমরা জানো যে অনুসরণ করা ইংরেজি হচ্ছে ফলো, এখানে আমরা ফলো লিখব, উই শুড ফলো, এখানে এফ ডাবল এখানে কিন্তু চেঞ্জ হলো না, ফলো ফলোই থাকলো। We should follow the footprints of the patriots. We should refrain from, আমাদের বিরত থাকা উচিত। refrain from, বিরত থাকা উচিত কোথা থেকে? refrain from any crime that is harmful to our country, আমাদের দেশের জন্য ক্ষতিকর এরকম কোন অন্যায় কাজ করা থেকে। একটু আগে বলেছি নেগেটিভ কোনো কিছু করা, ক্ষতি করা, হত্যা করা, হ্যাঁ, তারপর সুইসাইড করা, এরকম করার ক্ষেত্রে কমিট ব্যবহার হয়। তাহলে আমরা কমিট, কমিট বানানটা খেয়াল রাখবে, ডাবল এম ডবল টি, কমিটিং, ঠিক আছে? কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল
to our country. Dear learners, I think you have understood. তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই রাইট ফ্রম ভার্ব গুলোর প্যাসেজ গুলোতে ভার্বের সঠিক ব্যবহারগুলো করতে হবে এবং এই বিষয়ে পারদর্শী হওয়ার জন্য অবশ্যই বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। The more you practice, the more you learn. You should remember this. ক্লাসটি কেমন লাগলো? ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্টে নিশ্চয়ই জানাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। Till then, keep watching Anwar English Academy and keep learning. All the best.